হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে নিউ ইয়র্ক সিটির স্পেশালাইজ হাই স্কুলে ভর্তি টিপস, ডিজিটাল এইচএস সেট পরীক্ষা কেন জরুরি, অভিভাবক শিক্ষার্থীদের করণীয় এবং যা জানা একান্ত প্রয়োজন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট যে এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে আপনার বাচ্চাকে কোনো ধরনের টিউটোরিয়ালে ভর্তি না করেও হয়তো আপনি আপনার ঘরে পড়িয়ে আপনি স্পেশালাইজ হাই স্কুলে ভর্তি করার সুযোগ পেতে পারেন। ইরান যুদ্ধ বেড়েই চলছে, তেল আর নিত্যপণ্যের দাম, এই বিষয়টি আজকে আলোচনা করব। সৌদি, পাকিস্তান ও তুরস্কের যৌথ মক্কা প্রতিরক্ষা চুক্তি কী আছে সেখানে, নেই কেন অন্য মুসলিম দেশসমূহ। আর যে গতকালকে এই সাবজেক্টটি আমরা আলোচনা করেছিলাম, আজকে আরেকটু ডিটেলস আলোচনা করব। তা হচ্ছে স্কুল খুলছে সেপ্টেম্বরে, ফ্রি লাঞ্চ সুবিধা হারাচ্ছে লাখ লাখ শিক্ষার্থী, এখন বিকল্প কী, এই বিষয়টি আজকে জানবো। আর আরেকটা বিষয়, আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি স্ট্যাটাস যা সর্বত্র ব্যাপক ক্রিটিসাইজ বা সমালোচনার জন্ম দিয়েছে। ফার লেফট সেনেট হোপফুল এল সাইদ ব্লাস্ট ট্রাম্প ম্যারেজ টু মেলিনা আফটার প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া আপনার স্ট্যাটাস। এখানে তিনি একটি ছবি দিয়েছেন, এই ছবিতে ট্রাম্প যেটা দেখিয়েছেন উনার ছবি এবং আপনার ওনার ছবি আর মেলানিয়ার ছবি, এবং অন্যদিকে এল সাইদ এবং তার ওয়াইফের ছবি দিয়ে তিনি দেখিয়েছেন টু ভেরি ডিফারেন্ট আমেরিকা। এই বিষয়টিও আমরা আজকে জানার চেষ্টা করব। যাই হোক, আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন আর নাজমুল হাসান সাহেব আমাদের সাথেই আছেন, যার যে নিউজ আপডেট জানাবেন। আরও থাকবেন জনাব শেখ আল মামুন এবং হাসান ফেরদৌস। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি সবাই অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সভা। আজ রবিবার আগস্ট মাসের 9 তারিখ। আপনি ইব্রাহিম চৌধুরীকে রাখলেন না, এ ধরনের একটি রোমাঞ্চের খবর পেয়েছেন ট্রাম্পের, ইব্রাহিম চৌধুরী আলোচনায় থাকছেন না, এটা তো আমি খুব হতাশ এবং উনি আজকে বিয়েতে গিয়েছেন। না, বিয়েতে গেলে উনি জয়েন করতে পারেন, কারণ ওনার প্রেসিডেন্টকে জয়েন করতে লাগে না, যে কোনো সময় জয়েন করতে পারে উনি। না, সেটা আমাদের অনেকেই ইদানিং জেনে ফেলেছে, আপনার দর্শকদের অনেকেই জেনে ফেলেছে যে ইব্রাহিম চৌধুরী যখন ইচ্ছা এই অনুষ্ঠানে জয়েন করতে পারেন। কিন্তু আজকে তার অনুষ্ঠানে থাকার উচিত ছিল, কারণ এই প্রথম মেলানিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটু গরম হওয়ার অবস্থায় চলে এসেছে। এবং এবং এই বিষয়টা আমি একটু পরে আপনাদের জানাচ্ছি যদিও, কিন্তু আমি মনে করি আজকে ইব্রাহিম চৌধুরী থাকা উচিত ছিল। আপনার 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 অত্যন্ত ঘনিষ্ঠ বাড়ি হিসাবে। এনিওয়ে, আপনি এ পর্যন্ত যতদিন ইব্রাহিম চৌধুরীকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন, আজকের মিসিংটা সব প্রত্যাশাকে জিরো করে দিচ্ছে। যাই হোক, প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক চুক্তির ব্যাপারটাতে এখন খুব একটা আগ্রহী নয় ইরানের সাথে। তেমনটাই তিনি জানিয়েছেন যে পারমাণবিক চুক্তিতে পৌঁছতে না পারলেও ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করার সম্ভাবনা বিবেচনা করছেন প্রেসিডেন্ট। অর্থাৎ মোদ্দা কথা যেটা আমেরিকার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস সবাই প্রকারান্ত আলোচনা করছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ফেস সেভিং, মুখ রক্ষার স্বার্থে হলো ইরান থেকে এখন ইরান যুদ্ধ থেকে বের হতে চান। এবং তার সর্বশেষ যে শর্তটি, সেটিও ইরান খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না। সেটি হচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দিলেই চলবে, আর অন্য কোনো দাবি নেই। ইরানকে পারমাণবিক চুক্তিতে আসতে হবে, পারমাণবিক স্থাপনা সরিয়ে ফেলতে হবে, পারমাণবিক রসদপত্র কমিয়ে ফেলতে হবে, সরিয়ে ফেলতে হবে, বিধিনিষেধ আওতায় আনতে হবে, এসব কিছুই প্রেসিডেন্ট ট্রাম্প এখন আর বলছেন না। শুধু বলছেন হরমুজ প্রণালী খুলে দিলেই তারা ইরানের সাথে একটি দীর্ঘ মেয়াদে অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য শান্তি চুক্তি, যুদ্ধবিরতি চুক্তি, যেটাই আপনার নামকরণ করেন না কেন, সেটাতে যেতে রাজি আছি। এবং এই কথাটা যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের বরাত দিয়ে আজকের যে ওয়াল স্ট্রিট জার্নাল বেরিয়েছে, সেখানে প্রতিবেদনে তারা বলেছে যে হরমুজ খুলে দিলেই এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের শিরোনামের খবর সেটি। এবং খবরে আরো বলেছে ওয়াল স্ট্রিট জার্নাল, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, যেটা ওয়াল স্ট্রিট জার্নাল তাদেরকে সাথে কথা বলে উদ্ধৃত করেছে, সেটি হচ্ছে যে তেহরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে ট্রাম্প ইরানের বন্দরগুলোর উপর
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে দেবেন। শুধু হরমুজ প্রণালী খোলাই এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য জরুরি। ওইসব কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে আরো বলেছেন যে ট্রাম্প ব্যক্তিগতভাবে তার সিনিয়র সহযোগীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেছেন এবং যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে পারে আর যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়, তাহলে ট্রাম্প যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর বিষয়ে আরো আগ্রহী হবেন। কর্মকর্তারা আরো বলেছেন যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার সিনিয়র সহযোগীদের সঙ্গে ব্যক্তিগত আলোচনার সময়ও বলেছেন যে গত বছরের জুনে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পারমাণবিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর তেহরানের পক্ষে তাদের পারমাণবিক কার্যক্রম পুনরায় চালু করা সম্ভবত কঠিন হবে। এটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা। এদিকে এদিকে রয়টার্স আজকে জানিয়েছে যে সৌদি আরবের আরামকো তেল পরিশোধনাগারে হামলা করেছে হুদিরা। সৌদি আরবের জাজান প্রদেশে আরামকো তেল শোধনাগারে হামলা চালিয়ে ইরানের হুতি বিদ্রোহীরা ইরানের যুদ্ধের জেরে আঞ্চলিক অস্থিরতা বাড়তে থাকায় তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে রিয়াদের প্রতিরক্ষা চুক্তির সপ্তাহে স্বাক্ষরের 2 দিন পরই আজ হুতিরা এটি জানিয়ে দিল যে তারা এতে নাখোশ এবং তারা সেই আরামকো তেল শোধনাগারে আক্রমণ চালিয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে যে দেশের সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই তেল শোধনাগারে আগুনও লেগে গিয়েছিল হুতিদের আক্রমণের ফলে। তবে সেটি নেভানো সম্ভব হয়েছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে খুব তাড়াতাড়ি এবং উল্লেখযোগ্য আজ জাজানের এই তেল শোধনাগারে প্রতিদিন 4 লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা হয়। 4 লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা হয় শুধুমাত্র একটি তেল শোধনাগারে সৌদি আরবের জাজান প্রদেশে এবং সেখানেই আজকে হুতিরা হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য রোববারই বলেছেন, আজই তিনি বলেছেন যে তিনি এখন আর প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের 15 দফা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। সরাসরি তিনি আজকে এটি বলেছেন এবং হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত ইসরায়েল সেখান থেকে সরে আসবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরো একটি দুঃসংবাদ, ইরানের সাথে তার কোনো দফা হচ্ছে না। আর এদিকে গাজা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার 15 দফা শান্তি প্রস্তাব সম্পূর্ণ সরাসরি নাকচ করে দিয়েছেন। কোনো যুক্তি মানতে রাজি নন। তিনি বলেছেন যে নিরস্ত্রীকরণ করতে হবে হামাসকে, অতএব হামাসের নিরস্ত্রীকরণ পুরোপুরি সন্তুষ্ট না হলে, শেষ না হলে না, ইসরায়েলকে সন্তুষ্ট হতে হবে যে হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ হচ্ছে, তারপরেই তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই 15 দফা শান্তি চুক্তি নিয়ে অগ্রসর হবেন। অতএব সেখানেও প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিপর্যয় মনে হচ্ছে তার পররাষ্ট্রনীতির। ইসরায়েল অন্তত বেঁকে বসেছে। ডেমোক্রেটিক দলের নতুন প্রতিপক্ষকে আক্রমণ করার মতো আর কোনো উপায় খুঁজে না পেয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তার দাম্পত্য জীবনকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেছেন। আজকে গতকাল শনিবার ট্রাম্প মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রার্থী, যিনি প্রাইমারিতে বিজয়ী হয়েছেন এবং তিনি ডেমোক্রেটিক প্রার্থী সিনেটের নভেম্বরের নির্বাচনে, যে ডাক্তার আব্দুল আল সাইদের বিরুদ্ধে ট্রুথ সোশ্যালে আবারও তীব্র আক্রমণাত্মক মন্তব্য করেছেন এবং এবার ডক্টর সাইদের সাংসারিক জীবন নিয়ে। এবার তিনি আল সাইদের স্ত্রীকেও এই বিতর্কের মধ্যে টেনে আনেন এবং বারাক ওবামার নামের মাঝের অংশ হুসেইনের উপর জোর দেওয়ার যে পুরনো অভ্যাস প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে, ঠিক সেভাবেই তিনি আল সাইদে তার পুরো নাম আব্দুল রহমান মোহাম্মদ আল সাইদ বলে উল্লেখ করার বিষয়টি বিশেষভাবে সামনে নিয়ে এসেছেন আজকে। তবে ট্রাম্প হয়তো পরবর্তীতে যে পরিস্থিতির মুখোমুখি হবেন আল সাইদের কাছ থেকে তা নিয়ে অতটা ভাবেননি। রবিবার সিএনএন এর স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে এই আক্রমণের বিষয়ে প্রশ্ন করা হলে আল সাইদ ট্রাম্পের পাতা সেই পাদে ফা দেননি, বরং ডক্টর আল সাইদ ট্রাম্পের করা দাম্পত্য জীবন বিষয়ক আক্রমণের বিষয়টিকে উল্টো ট্রাম্পের দিকে ঘুরিয়ে দিয়েছেন। সঞ্চালক জ্যাক টেফারকে তিনি বলেছেন যে আসলে তারা, অর্থাৎ তার স্ত্রী এবং আমি একে অপরকে পছন্দ করি। ফার্স্ট লেডি ও প্রেসিডেন্টের বিষয়টি সম্পর্কে আমি জানি না, তবে যতটুকু শুনেছি তাদের সম্পর্কটা কিছুটা অমসৃণ পথ দিয়েই এগুচ্ছে। এটি মন্তব্য করেছেন আল সাইদ এবং এটা আপনারা জানেন যে ইদানিং অনেকে হয়তো লক্ষ্য করেছেন, আমি জানি না ইব্রাহিম চৌধুরী সেটা লক্ষ্য করেন কিনা, যে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক সফরেই মেলানিয়া ট্রাম্প সফর সঙ্গী হন না। যাই হোক, ইমিগ্রেশন সংক্রান্ত ডিটেনশন বা আটকের সংখ্যা বাড়ার সাথে সাথে
যুক্তরাষ্ট্রের প্রাইভেট জেলখানা, যেগুলি বেসরকারি কারাগারগুলোতে, কারাগারগুলো, দুটো কারাগারই মূলত, তাদের অনেক শাখা রয়েছে, $1.4 বিলিয়ন আয়ের ঘোষণা দিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে মানুষ তাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তাড়িয়ে দেওয়ার আগে যাদেরকে জেলে রাখা হয় তাদেরকে জেলে রাখতে গিয়ে এই পরিমাণ অর্থ এই কারাগারগুলো আয় করেছে, $1.4 বিলিয়ন। বড় ব্যবসা এটি এখন কারাগার, এই ডিটেনশন সেন্টারের ব্যবসাটি। এবং এই ইমিগ্রেশন সংক্রান্ত কারণে আটকের সংখ্যা যখন রেকর্ড মাত্রার কাছাকাছি পৌঁছে যাচ্ছে প্রায় প্রতিদিনই, তখন আমেরিকার দুটি বৃহত্তম বেসরকারি কারাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান, যারা জেল পরিচালনা করে থাকে, সেই কোর সিভিক এবং জিও গ্রুপ, এই দুটি প্রতিষ্ঠান তাদের এই বসন্তকালীন প্রান্তিকে তাদের সম্মিলিত আয় $1.4 বিলিয়ন বলে জানিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার ঘোষিত এই আয়ের হিসাবের মধ্যে কোর সিভিকের প্রায় $1.6 বিলিয়ন নিট আয় অন্তর্ভুক্ত হয়, যা তারা সম্প্রতি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছ থেকে আলাদাভাবে 4টি স্থাপনা বিক্রি করে অর্জন করেছে। এটা অতিরিক্ত আয়, $1.6 বিলিয়ন শুধু তারা আয় করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে ডিটেনশন সেন্টারের স্পেস বিক্রি করে। কোরসিভিকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক সুইন্ডল বিনিয়োগকারীদের সাথে আয় সংক্রান্ত এক আলোচনায় জানিয়েছেন যে এই বিক্রম অনুযায়ী প্রতিটি শয্যার গড় দাম দাঁড়িয়েছে $3,07,000। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছে জেলখানার একটি বেড, এই প্রাইভেট জেলখানাগুলো বিক্রি করেছে $3,07,000। ব্যাপক ব্যবসা। এ পর্যন্ত 66,000 লোককে এই ডিটেনশন সেন্টারে আনা হয়েছে গ্রেপ্তারের মাধ্যমে। আজ 9ই আগস্ট এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে কংগ্রেস সদস্য, নিউ ইয়র্কেরই এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসের অত্যন্ত আলোচিত একজন সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ জানিয়েছেন যে আগামী 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না একেবারে। এই একই অনুষ্ঠানে তিনি নিজের যে ডিম্বাণু, অর্থাৎ নিজের যে ডিম্বাণু, সেটি ফ্রিজ করার সিদ্ধান্তের বিষয়েও তিনি জানিয়েছেন সাংবাদিকদের, যে সিদ্ধান্তের কথা তিনি গতকালই সোশ্যাল মিডিয়াতে প্রথম পোস্ট করেছিলেন। নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের গত জুলাই মাসের একটি জনমত জরিপ নিয়ে উপস্থাপক জোনাথন কার্ল যখন ওকাসিও-কর্টেজকে প্রশ্ন করেন, যেখানে দেখা গেছে যে 2028 সালের ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের প্রাথমিক লড়াইয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নিউ ইয়র্কের এই কংগ্রেস সদস্য সবার চেয়ে এগিয়ে রয়েছেন যদিও, তখন তিনি বলেছিলেন, আমি এই সম্ভাবনাটি পুরোপুরি নাকচ করে দিচ্ছি না, তবে মানুষের কাছ থেকে যে বিপুল সমর্থন পাচ্ছি তাতে আমি অত্যন্ত কৃতজ্ঞ ও বিনম্র বোধ করছি। আমার মনে হয় আমাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পরিকল্পনার পরিবর্তে মধ্যবর্তী নির্বাচনের দিকে আমাদের মনোযোগ নিবদ্ধ রাখার দায়িত্ব রয়েছে, এবং সেটিও তিনি উল্লেখ করেছেন। তবে নিউ ইয়র্কের ডেমোক্র্যাট দলীয় সিনেট মাইনরিটি লিডার চাক শুমার, যিনি 2028 সালে পুনর্নির্বাচনের মুখোমুখি হচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার কথা বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ওকাসিও-কর্টেজ, যিনি এওসি নামেই অনেকের কাছে পরিচিত, তিনি বলেছেন যে এই মুহূর্তে যে কোনো কিছুই সম্ভব। তিনি একেবারে উড়িয়েও দেননি যে তিনি লড়বেন না, আবার বলেনও নি যে তিনি লড়বেন। সবকিছুকে তিনি মাঝখানে অবস্থান করছেন। এই কংগ্রেসম্যানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে যখন, বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের প্রার্থীরা, প্রগ্রেসিভরা যখন নিজেদের অবস্থান বেশ জোরালো করে তুলছেন, তখন গত জুন মাসে দ্য মাইকেল নোলস শোতে এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে 2028 সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কে হতে পারেন এমন একটি প্রশ্ন করা হয়েছিল, এবং তিনি কাল বিলম্ব না করে তিনি উত্তরও দিয়েছিলেন, জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যে ওটা নিশ্চিতভাবেই এওসি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ হবেন। সেটিও তিনি জেডি ভ্যান্স বলেছেন। অর্থাৎ জেডি ভ্যান্স মনে করছেন যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তবে প্রেসিডেন্ট নির্বাচনে ঠিক সেটা বলা যাবে না, ভাইস প্রেসিডেন্টও তিনি মনোনয়ন চাইতে পারেন, কিংবা মনোনীত হতে পারেন, যিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ডেমোক্রেটিক পার্টি কর্তৃক। শেষ করছি এক বিখ্যাত বাবার মৃত্যু সংবাদ দিয়ে। বিশ্বের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির বাবা হোজে মেসি মারা গিয়েছেন। আর্জেন্টাইন তারকার বাবার বয়স হয়েছিল 68 বছর।
হোজে মেসি স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন গত কয়েক সপ্তাহ ধরে। ফিফা বিশ্বকাপের সময় তার বাবার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া ভুল খবরের তীব্র সমালোচনাও করেছিলেন আর্জেন্টাইন তারকা মেসি এবং তার পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বানও জানিয়েছিলেন করজোড়ে। দর্শকদের অনেকের হয়তো মনে আছে যে সম্প্রতি সমাপ্ত ফুটবলের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে ৩টি গোলের মধ্যে প্রথমটি করার পর মেসির চোখে জল এসে গিয়েছিল এবং সেই জল আসার দৃশ্যটি সারা বিশ্ব জুড়ে টেলিভিশন দর্শকরা সেদিন প্রত্যক্ষ করেছিলেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। সো আপনি যেটা বললেন যে আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের যে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, এইটার মানে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ইট? আমি তো মনে করি এটা অত্যন্ত বর্ণবিদ্বেষী একটি বিষয় তিনি প্রকাশ করেছেন রোমান্সের পরিবর্তে। আপনি দাম্পত্য বিদ্বেষী করে এটা বর্ণ বিদ্বেষী করলো আপনি বরাক হুসেন ওবামা ওনার যে বক্তব্য যে টু ভেরি ডিফারেন্ট আমেরিকা। প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট শুনেন, এই প্রেসিডেন্টের বর্ণবিদ্বেষ লুকানোর তো কিছু নাই। আপনি জানেন হোয়াইট হাউসে কি ধরনের ওয়ার্ড উচ্চারণ করেন, রাইট? আপনি জানেন এই যে শিট হোল, এই সেই ব্ল্যাক লোকদেরকে নিয়ে উনি কি ধরনের কমেন্ট করেছেন, এগুলো তো সমস্ত পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে। আপনি বলতে পারেন যে আরেকজনের শুনেছি আমি তাদের দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছে না, আর এইটা একজন বলতেছে, আর আরেকজন বলতেছে এই যে স্ক্রিনের মধ্যে কি দেখা, উনি কিভাবে লেখেন এটা যে ভেরি ডিফারেন্ট আমেরিকা। উনি কোত্থেকে আসছেন? ওনার বাবা মা কোত্থেকে, ওনার পূর্বপুরুষরা কোত্থেকে আসছে? যেখান থেকে আসে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলতেছি, আলসাইদের বাবা মা যদি বিদেশ থেকে আসে, ওনারও তো বাবা মা জার্মানি থেকে আসছে। আমরা একজন করে কথা শুনি, দুজন বলছেন আমরা শুনতে পাচ্ছি না ভালো করে। জি বলুন ভাই। আমার মানে তাহের সাহেবের আপত্তি হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন বারাক হুসেইন ওবামা বললো। বারাক হুসেইন মা বাপ রেখে দিয়েছে নাম, এটা আমরা কেন বারাক ওবামা বলবো? বারাক হুসেইন ওবামা বলছে, আল সাইদের পুরো নাম বলছে প্রেসিডেন্ট ওবামা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন এর পাল্টা হিসেবে আপনি কি করলেন? আপনি কইলেন আমরা শুনেছি তাদের দাম্পত্য সম্পর্ক ভালো। আপনি শুনলেন আরেকজনের সম্পর্ক ভালো যাচ্ছে না, আপনি আরেকজনের বেডরুমে ঢুকে গেলেন, আপনার শুনেছি, আর আপনি ভবিষ্যতে সিনেটর হবেন। গুড লাক এভরিবডি। ওকে, সো আপনি তো জানেন যে পতিতার সাথে ওনার সম্পর্কের বিষয়টি আপনি শুনেছেন, রাইট? উনি যে ক্ষতিপূরণ দিচ্ছেন, এটা সত্য তো, রাইট? কারো ক্ষতি হইলে না, আমি যেটা প্রশ্ন করছি, ইয়েস অর নো? না, আমি তো আপনার তার একজন ওয়াইফ আছে, যে ওয়াইফের সামনে ধরা পড়েছে তিনি পতিতার সাথে রাত্রি যাপন করেছেন, এরপরে কি আপনি মনে করেন ওয়াইফের সাথে ওনার সম্পর্ক খুব মধুর সম্পর্ক যাচ্ছে? এটা মনে করেন আপনি? ইটস ভেরি আর্টিফিশিয়াল। মানে আমি তো জানি না আরেকজনের সম্পর্ক কিভাবে যাচ্ছে। আপনি বিইং মানে একজন প্রেসিডেন্টের দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছে না, আপনি সিনেটর হবেন বলে দিলেন, আপনি অনুমান নির্ভর আরেকজনের বেডরুমে ঢুকে গেলেন। যদি ডোনাল্ড ট্রাম্প, আপনি এইটা দিলেন কেন? আপনাকে তো সে তো আগে অ্যাটাক করে, আপনি অ্যাটাক করলেন কেন? এটা টু ডিফারেন্ট আমেরিকা। কি হইছে টু ডিফারেন্ট আমেরিকা? কি হোয়াট হ্যাপেন্ড? না, ওকে, সো হোয়াট ইজ টু ডিফারেন্ট আমেরিকা? আমি পরে করছি। টু ডিফারেন্ট আমেরিকাটা কি, এটা বলেন একটু শুনি একটু। টু ডিফারেন্ট আমেরিকা, গরিবের আমেরিকা, ধনীর আমেরিকা। না, একটা সাদা আমেরিকা আর একটা হলো অন্য আমেরিকা। নৈরাজ্যবাদীদের আমেরিকা এবং মানে ওই যারা আমেরিকা মহান করতে চায় তাদের আমেরিকা। তো মানে অসুবিধা কি বলেন, কোনটা সমস্যা আপনার এখন? নাজমুল ভাই, আপনি তো প্রসঙ্গটা তুললেন। না, আমি প্রসঙ্গটা তুললে আমি খবরটা বলেছি। প্রসঙ্গ তো উঠতেই সেই প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্প ভিতরে বুঝছেন উস্কাইয়া দিতে চান তিনি খবর। না, যুক্তরাষ্ট্রের না ইব্রাহিম চৌধুরী, আপনি একজন পথিত দশা বিদ্বান জ্ঞানী অলওয়েজ অ্যাক্টিভ সাংবাদিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এভরি কথা কোটেবল, এভরিথিং। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একজন নেতার যে কোনো বক্তব্য ট্রুথ সোশ্যালে বলেন আর ফেসবুকে বলেন আর ওনার কথাবার্তায় বলেন, সাংবাদিক, এভরিথিং ইজ কোটেবল এবং নিউজ ওয়ার্দি। আমি শেষ করি যে এল সাইদ ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী হয়েছেন প্রগ্রেসিভ প্রার্থী হিসেবে, তার রাজনীতিক আক্রমণ, রাজনীতি সম্পর্কে সমালোচনা না করে
তার নাম পুরো নাম বলে দিয়ে তাকে একজন মুসলমান হিসাবে কিংবা ওই দিক থেকে টেনে আনাটা আমার কাছে মনে হয়েছে যে প্রেসিডেন্ট বিষয়টাকে অন্যদিকে ঘুরাতে চাচ্ছেন, তিনি ইস্যু চাচ্ছেন না। আমি সেটা বলার চেষ্টা করছি, উনি অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছেন, যেটাকে বলা হয় রেস, রিলিজিয়ন অ্যান্ড ক্রিড। এই জিনিসটার দিকে প্রেসিডেন্ট চেষ্টা করছেন। তিনি সফল হবেন কি হবেন না সেটা ভোট তারা নির্ধারণ করবে। কিন্তু আমি যেটা মনে করি যে নিউজ ওয়ার্ড এখানে, সেটি হচ্ছে যে বারাক হোসেন ওবামা, আমরা অনেকেই হয়তো জানি, অনেকে হয়তো জানি না, লেবাননে অনেক খ্রিস্টানের আরবি নাম আছে। একদম যেমন সুলেমান ওদের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল, সে খ্রিস্টান ছিল, কিন্তু তাকে তো কখনো তার নাম নিয়ে তার বিরোধীরা কখনোই সেই রকম কৌতুক কিংবা কুৎসা কিংবা সমালোচনা করেনি। প্রেসিডেন্ট ট্রাম্প বারাক হোসেন ওবামাকে মুসলমান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য হোসেন কথাটা বলছেন, যদিও বারবার বারাক হোসেন ওবামা বলেছেন যে আমি আমার মায়ের ধর্মটা গ্রহণ করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সেটা গুরুত্ব দিচ্ছেন না। এখন যে বিষয়টা হচ্ছে যে প্রেসিডেন্ট যখন ফিল্ডটা ওপেন করে দিবেন রাজনৈতিক প্রতিপক্ষকে, প্রতিদ্বন্দ্বীদেরকে, যে তার ফিল্ডটা ওপেন করে দিচ্ছেন, তখন তো সেখানে অনেকেই খেলাধুলা করবে। আল সাইদের সুযোগ পেয়েছেন, খেলেছেন। ধন্যবাদ নাজমুল ভাই। তো কথাটা হইলো যে একজন যিনি সিনেটরও হন নাই, তিনি তার নামটা কি, পুরো নাম আহমদ হুসেন, এগুলো প্রচার করলে তো অসুবিধা নেই। মা বাপ কষ্ট করে আকিকা দিয়ে নাম রাখছে, পুরো নামটা বারাক হোসেন ওবামা, আমার নাম ইব্রাহিম চৌধুরী খোকন, এটা বললে তো অসুবিধা নাই। আর না আপনারা এই মুসলমান এটা ঠিক আছে, কিন্তু মানে আপনারা কি ইনফেরিয়র বুক করেন, ইনফেরিয়র বুক করেন না। না, ইব্রাহিম চৌধুরী তাহের, আমি একটু বলি, ইব্রাহিম চৌধুরী, আমেরিকার প্রায় প্রত্যেকটা প্রেসিডেন্ট একটা মিডল নেম আছে, ইনক্লুডিং ডোনাল্ড ট্রাম্প। উনি ডোনাল্ড জে ট্রাম্পটা কেন? এখন উনার উইলিয়াম জেফারসন ক্লিন্টন, বিল ক্লিন্টন নামে পরিচিত, কয়জন লোক তাকে উইলিয়াম জেফারসন ক্লিন্টন হিসেবে ডেকেছে? এখন প্রেসিডেন্ট এটা ভালোবেসে বলতেছেন না অন্য জিনিস উস্কাই দিচ্ছেন, সেটা নির্ধারণ করার দায়িত্ব ইন্ডিভিজুয়াল। আমরা ধরে নেই কেন যে উনি উস্কাই নিছেন? আমরা ধরে নিব না কেন? আপনি বলছেন আমরা ধরে নেই কেন, আর আমরা যদি বলি আমরা ধরে নিব না কেন? এখন তো এদিকেও প্রশ্ন করবেন, ওইদিকেও প্রশ্ন করবেন। আমরা মুসলমান হইলে ইনফেরিয়রিটি তো বোকার কিছু নাই। না, ইনফেরিয়রিটি এখানে ইনফেরিয়রিটি না। আপনি মুসলমানকে বলেন আমার নাম এটা আহমদ আল সাইদ আল হোয়াটএভার, আর বারাক হোসেন ওবামা, অসুবিধা তো নাই। আমি প্রেসিডেন্ট, আমি মনে করি খুব সুন্দরভাবে আমেরিকার মানুষকে একজন প্রেসিডেন্টের, সাবেক প্রেসিডেন্টের পুরো নামটা শিখানোর চেষ্টা করতেছেন। এটা প্রেসিডেন্ট হিসাবে নাগরিকের প্রতি তার দায়িত্ব মনে করে এটা অভিভাবক সুলভ কাজ করতেছেন। এই জন্য আসুন আমরা অভিভাবক সুলভ কাজ। আচ্ছা আচ্ছা, এই ক্যাপশনটা একটু স্ক্রিনে দেন তো, একটু আমাদের ভিউয়ারদেরকে দেখতে হবে এটা। হ্যাঁ, একটু স্ক্রিনে দেন এটা। সো উনি স্ক্রিনের মধ্যে ওনার ছবি আর মেলানিয়ার একটা ছবি দিচ্ছেন, যারা দূরে দূরে দাঁড়িয়ে একজন আরেকজনের দিকে, উনি মুখ বাঁকা করে বসে আছেন, আলসাই তার ওয়াইফের সাথে খুব ক্লোজলি বসে আছে। ইটস এ ভেরি রোমান্টিক পিকচার। এবং উনি উপরে ক্যাপশন দিয়েছেন দি টু ভেরি ডিফারেন্ট আমেরিকাজ। টু ভেরি ডিফারেন্ট আমেরিকা কি, এটা একটু বুঝিয়ে দেন ইব্রাহিম সাহেব, একটু বুঝিয়ে দেন এটা কি, মানে ডিফারেন্টটা কি, আমেরিকার ডিফারেন্টটা কি হয়েছে এখানে? হোয়াট টু ডিফারেন্ট? এটা বলতেছে যে মানে একজন সিনেটর না হয়ে একজন প্রেসিডেন্ট, আপনি বুঝাইয়া বলেন, জিনিসটা সুন্দর করে বলেন। মানে আমি এটাই সুন্দর করে বলতেছি যে প্রেসিডেন্ট বিদ্বেষমূলক ভাবে একজন ওই প্রেসিডেন্টকে বিদ্বেষমূলক ভাবে সমালোচনা করা হচ্ছে। এক প্রেসিডেন্ট ঠিকই বলেছেন যে একজন সাইদ সাহেব, তার পুরো নামটা কি, এবং এটা জের ধরে না টু ডিফারেন্ট আমেরিকাটা কোন জায়গায়, এখানে ডিফারেন্টটা কি? এটা বললাম যে একটা রাজ্যবাদী আমেরিকা আর একটা আমেরিকার প্রকৃত ভাবাদর্শের আমেরিকা। ওকে, আমি একটু বলি মেলানিয়া এবং ট্রাম্পের যে ছবিটা ছাপা হয়ে মানে আলসাইড পোস্ট করেছেন, এটা যদি এআই দ্বারা না হয়, যদি রিয়েল পিকচার হয়, আমি আবারও বলি যদি রিয়েল পিকচার হয়, তাহলে যুক্তরাষ্ট্রে কোনো ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্টের এই ধরনের কোনো ছবি, এই ধরনের মিনিংফুল ছবি আগে কখনো ছাপা হয়নি। কোন প্রেসিডেন্ট, কোন ফার্স্ট লেডির এটা হয়নি। এটা যদি আমি বলি এটা এআই দিয়ে না হয়ে থাকে, আমি আবারও ডিসক্লেমার কথাটা বলে থাকি, এআই দিয়ে আজকাল সবকিছু সম্ভব। কিন্তু যদি এআই দিয়ে না হয়ে থাকে, তাহলে ইফ ইট ইজ এ রিয়েল পিকচার, এটা একটা রিয়েল সিনারিওকে
আমাদের সামনে তুলে ধরছে, এবং সেই সিনারিওটার জন্য কিছু আমাদের পারিপার্শ্বিক প্রমাণও আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের গত কয়েকটা বিদেশ সফর বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠান বলেন, সেখানে মেলানিয়া অনুপস্থিত ছিলেন। সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল কালচারে এই ধরনের উপস্থিতি নিয়ে অনেক খবর হয়, অনেক কিছু হয়, কিন্তু ডেমোক্রেট মানে ডেমোক্রেটদের মধ্যে সফট মিডিয়া গুলো প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত জীবনটা নিয়ে অতটা আলোচনা করেনি, যতটা না রক্ষণশীল রাইট উইং মিডিয়া ডেমোক্রেটদের ব্যাপারে আলোচনা করে থাকে এই ধরনের ঘটনার ক্ষেত্রে। এক্ষেত্রে প্রেসিডেন্ট একটু ছাড় পাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে বিষয়টা প্রেসিডেন্ট নিজেই অবতারণা করেন, যে বিতর্কের, সেইটার জবাব তিনি কিভাবে দিবেন? যেমন এলসাইদের অনেক পলিসি নিয়ে দিয়ে সমালোচনা করতেই পারতেন, রাজনৈতিক প্রতিপক্ষ যেহেতু, কিন্তু সেটা না করে তিনি তাকে টেনে আনলেন এমন একটা জায়গায়, যে জায়গায় এলসাইদকে টর্পেডো দেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। আমি তো বুঝি না, একজনের নাম পুরাটা বলার কারণে আপনারা এত রাগ করছেন, এটা তো আমি রাগের কিছু নাই তো, রাগের কিছু নাই। মানে মনে হচ্ছে যে আপনারা মানে হামলে পড়েছেন একজন প্রেসিডেন্ট। একজন প্রেসিডেন্ট বলতেছে যে আমাদের সাবেক প্রেসিডেন্টের নাম বারাক হোসেন ওবামা, আল সাইদের সাহেবের পুরা নাম এবং তার মুসলিম পরিচয়টাকে চিহ্নিত করে বড় করে তোলা হচ্ছে। এটা মুসলিম পরিচয় তো কোনো মানে অপপরিচয় না। মুসলিম পরিচয় নিয়ে কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নাই। তার সমর্থক, তার অনুরাগী, তার ফলোয়ার্স, নৈরাজ্যবাদী কারোরই সমালোচনার বা কারোর হতাশ হওয়ার কোনো কারণ নাই। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি একটু হাসান ভাইকে জিজ্ঞেস করি। হাসান ভাই, আচ্ছা আমরা হয়তো পক্ষ নিয়েছি, আপনি তো মধ্যপন্থায় আছেন, আপনি একটু বলেন তো এটার তর্কের মধ্যে নাই, উনি একজন মুরব্বী আমাদের। আমি ওনার কাছে জানতে চাই যে টু ডিফারেন্ট আমেরিকা, কি ডিফারেন্টটা হয়ে গেছে ওনার সামনে, মানে ওনার কথা দেখেন, বাক্যটি ইংরেজিতে ভুল লেখা আছে, জি, টু ডিফারেন্ট আমেরিকাজ, উনি অ্যাপোস্ট্রফি আস দি, মানে খুব একটা শিক্ষিত লোক এটা লেখে নাই। আমাদের প্রেসিডেন্ট যে খুব শিক্ষিত নন, তার এই হেডিং থেকে প্রমাণিত হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, উনি তিনি কি বোঝাচ্ছেন? দুটো ভিন্ন ভিন্ন আমেরিকা। তার মানে এটা কি? কোন আমেরিকা? যে আমেরিকা, হোয়াইট হাউস কোন আমেরিকার কথা বলে? আপনি দেখেছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স খুব স্পষ্টভাবে বলেছেন কিভাবে আমেরিকা অন্যের দ্বারা বিক্রি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, অন্য সভ্যতা আমেরিকান সভ্যতাকে নষ্ট করছে। উনি কোন সভ্যতার কথা বলেন? যে সভ্যতা ক্রিশ্চিয়ান, যে সভ্যতা হোয়াইট, অ্যান্ড যে সভ্যতা কনজারভেটিভ। আমি বারবার বলেছি, হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ। আচ্ছা, যখন তিনি বলেন টু ডিফারেন্ট আমেরিকাজ, উনি বলছেন আমি এবং মেলানিয়া সেই হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ আমেরিকা রিপ্রেজেন্ট করি। আর পাশের ছবিটা যে আছে দেখো, এ হচ্ছে গিয়ে একটা ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের, ভিন্ন সভ্যতার টু আমেরিকাজ। আমি হচ্ছে গিয়ে হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ আমেরিকা, আর এইটা হচ্ছে একটা মুসলিম, একটা নন হোয়াইট অ্যান্ড একটা নন কনজারভেটিভ দেশের সভ্যতার প্রতীক। উনি আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে বলছেন। যে তর্কটা একটু আগে হলো হুসেন ওবামা নিয়ে, কেন বারবার প্রেসিডেন্ট ট্রাম্প হুসেন বলেন? আপনারা তো মনে আছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা আমেরিকায় জন্মগ্রহণ করেননি বলে আমাদেরকে জানিয়েছিলেন, এবং এ নিয়ে উনি বাজিও ধরেছিলেন। উনি ইনভেস্টিগেটিভ রিপোর্টার পাঠাবেন বলেও জানিয়েছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের? জি জি জি। কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, আলটিমেটলি উনি প্রমাণ করতে পারেননি। তার লক্ষ্য কি ছিল? তার লক্ষ্য ছিল আমেরিকান ভোটারদেরকে বিভক্ত করা, এই কথা বলা যে এই লোকটি বিদেশি, এই লোকটি মুসলমান, এই লোকটি তুমি তোমার মতো আমার মতো না। এই যে আমেরিকার প্রধান চ্যালেঞ্জ, বর্ণভিত্তিক বিদ্বেষ, ধর্মভিত্তিক বিদ্বেষ, ভ্যালু ভিত্তিক বিদ্বেষ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাকশনের মাধ্যমে স্পষ্ট হয়েছে। এটা একটা। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রেসপন্সটা দেখেন, রেসপন্সটা কিরকম। ট্রাম্প সাহেব তো খুব চালাক মানুষ, চালাকি করে আমাদেরকে বুঝিয়ে বললেন যে এ একটা বাইরের লোক। রেসপন্সে এলসাইড কি করলেন? এলসাইড মাত্র তার হাতে সময় আছে 1.5 মিনিট সময়, 1.5 মিনিট সময় তিনি বলে দিলেন যে ট্রাম্প সাহেব এবং মেলানিয়া খুব কাছে দাঁড়িয়ে আছে বটে, কিন্তু এরা খুব একটা সুখী নন, এটা আমরা জানি, পত্রপত্রিকায় এসছে। আর আমরা দেখো, আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একে অপরকে ভালোবাসি। এই কথা বলার পর তিনি কোথায় যাচ্ছেন? আমার তফাৎটা কোথায়? এরা বড় লোক, এরা ওভারলর্ডস, এরা বিলিয়নস অফ ডলার্স ক্ষমতা থাকাকালে সংগ্রহ করে,
ক্ষমতার অপব্যবহার করে। আর আমরা কি করি? মানুষের গরিবের পাশে দাঁড়াই। তফাৎটা এই হলো গিয়ে দুই আমেরিকার তফাৎ। এই এক আমেরিকা, যে আমেরিকা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে 2.2 বিলিয়ন ডলার সংগ্রহ করে। আর আমি কি করি? নির্বাচন করছি বটে, কিন্তু কি উদ্দেশ্যে? তোমাদেরকে সেই সমাজ দেবার জন্য, যে সমাজে তুমি মেডিকেয়ার পাবে, যে সমাজে তুমি শিক্ষার সুযোগ পাবে, যে সমাজে এই বৈষম্য দূর হবে। ফলে টু আমেরিকাস, ইউ চুজ ইউর টু আমেরিকাস। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েল সেড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইব্রাহিম সাহেব, আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। আপনার পছন্দ হয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে হাসান ভাই বললেন, মানে আমি তো বুঝলাম না যে হাসান ভাই তো ঠিকই কথা বলতেছেন, এটা দুই আমেরিকা। এক আমেরিকা হচ্ছে নৈরাজ্যবাদীদের আমেরিকা, আরেক আমেরিকা হচ্ছে যে আমেরিকা যে ভাবাদর্শী আমেরিকা গড়ে উঠেছে সেই আমেরিকা। আমরা আমেরিকার যে ভাবাদর্শকে ভালোবেসে এই দেশে আছি, এই দেশের নাগরিক, এই ভালোবাসাকে, এই ভাবাদর্শকে আরো সমুন্নত করতে চাই। এখানে আমি তো কোনো অন্যায় দেখি না। মানে এটাকে প্রেসিডেন্ট ভালোই বলছেন আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে, আপনার- এখন বুঝতে আপনার পারছি রাগ করার ভালো কি বলছেন। আছে? জি, জি 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 জি। জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ, অনেক জি। ধন্যবাদ। আপনি প্রেসিডেন্ট ভালোই বলছেন। চলে গেছে। যাই হোক, হাসান ভাই, আপনার কাছে যাচ্ছি যে আপনি জানেন যে মক্কা চুক্তিতে সৌদি আরব, আপনার সৌদি আরব, দেন টার্কি অ্যান্ড পাকিস্তান একটা চুক্তি করেছে, একটা সামরিক চুক্তি বলা যায়, এটা প্রতিরক্ষা চুক্তি, এবং এই চুক্তি অনেকটা আপনার ন্যাটো চুক্তির আদলেই করা হয়েছে। বাট প্রশ্ন উঠেছে যে এই তিন দেশ, আশেপাশে কোনো দেশ নেই, অন্য কোনো মুসলিম দেশ নেই, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ দি আপনার এই এগ্রিমেন্টের, এটা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মধ্যে। সো বিষয়টি একটু জানতে চাই আপনার কাছে। এই চুক্তির পরিপ্রেক্ষিতটা, ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। কখন চুক্তিটা হচ্ছে? যখন যুদ্ধ চলছে, যে যুদ্ধে ইরান এবং উপসাগরীয় দেশগুলি যুক্ত হয়ে পড়েছে, এবং ইরানের আক্রমণে বা পাল্টা আক্রমণে এই দেশগুলি বিপদে আছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে আছে, যার ফলে এই দেশগুলির ইকোনমি মারাত্মক সাফার করছে। এই দেশগুলি কি ভেবেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেবে, সে কারণে এই দেশগুলিতে কিন্তু 6টি জিসিসি কান্ট্রিজ, গালফ কোঅপারেশন কাউন্সিল দেশ, প্রতিটিতেই কিন্তু মার্কিন উপস্থিতি আছে। সবচেয়ে বড় উপস্থিতি বাহরাইনের পরে সৌদি আরবে। সৌদি আরব বাহরাইন, আমেরিকান নয়, সেখানে পাকিস্তানি সৈন্যদেরও বিস্তর উপস্থিতি আছে। কিন্তু মার্কিন সামরিক উপস্থিতি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। ঠিক উল্টো ঘটেছে, যেহেতু সেখানে মার্কিন সৈন্যরা আছে, মার্কিন স্থাপনা আছে, ফলে মার্কিন স্থাপনা আক্রান্ত হয়েছে। সৌদি আরবে হয়েছে, বাহরাইনে হয়েছে, কুয়েতে হয়েছে, প্রতিটি জিসিসি কান্ট্রিজে। ফলে সৌদি আরব পথ খুঁজছে কিভাবে আমার নিরাপত্তা নিশ্চিত করা যায়। সৌদি আরব এবং অন্যান্য গালফ কান্ট্রিগুলি জানে তাদের প্রসপ্যারিটির একমাত্র গ্যারান্টার হচ্ছে কোনটা? স্ট্যাবিলিটি। আমার যদি স্ট্যাবিলিটি না থাকে, আমার এই প্রসপ্যারিটি কখনোই আমি অর্জন করতে পারবো না। ধরা যাক ইউএই, আরব আমিরাত, আমরা দুবাইতে যাই, অ্যাপার্টমেন্ট কিনি, ব্যবসা বাণিজ্য করি, শপিং করতে যাই, কি ভেবে যে দেশটা খুব সেফ। কিন্তু ইরান কি প্রমাণ করলো? যে ছোট্ট একটা $5,000 ড্রোন পাঠিয়ে এসে আপনার সেই স্ট্যাবিলিটিটাকে নষ্ট করতে পারে। সে কারণেই সৌদি আরবকে এখন খুঁজতে হচ্ছে পার্টনার যে আমার গ্যারান্টি দেবে নিরাপত্তা। বলা হচ্ছে যে না, এটা কোনো দেশের প্রতি টার্গেটেড নয়, ইরানের প্রতি টার্গেটেড নয়, কিন্তু ইটস কোয়াইট অবভিয়াস হঠাৎ তোমার কি প্রয়োজন পড়লো এই চুক্তি করবার। আমি কখন ডিফেন্স খুঁজি? যখন আমি ফিল করি যে আমি থ্রেটেন্ড। তুমি থ্রেটেন্ড ফিল করেছো কার কাছ থেকে? নিশ্চয়ই আমেরিকার কাছ থেকে নয়, নিশ্চয়ই বাহরাইনের কাছ থেকে নয়, তুমি থ্রেটেন্ড ফিল করেছো হুতিদের কাছ থেকে এবং ইরানের কাছ থেকে। ফলে এই যে জোটটা তৈরি হলো, যেটাকে আপনি বললেন নেটো আদলে, ঠিকই, কারণ এখানে নেটো আদলের আর্টিকেল 5 যেমন আছে, আর্টিকেল 5 কি বলে? যে একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত, সবাই একসাথে তাকে সাহায্য করবে। নেটোর বিখ্যাত আর্টিকেল 5, সেটা এখানেও আছে। তো লক্ষ্য করেন কারা কারা এখানে আছে। এখানে আছে পাকিস্তান, যে কিনা এই অঞ্চলের একমাত্র পারমাণবিক শক্তি। এখানে আজকে টার্কি লার্জেস্ট, ইউরোপের সবচেয়ে বৃহত্তম মিলিটারি
প্রোডাকশন তাদের, অস্ত্র উৎপাদনকারী হচ্ছে গিয়ে টার্কি, ইউরোপের সেই দেশটাকে তারা যুক্ত করেছে। আর আছে কে? সৌদি আরব, যার কিছু না থাক কি আছে, পয়সা আছে। তো এই জোটটা যদি সাকসেসফুল হয় তার জন্য কি প্রয়োজন পড়বে? প্রয়োজন পড়বে অস্ত্র, প্রয়োজন পড়বে শক্তি, প্রয়োজন পড়বে অর্থের, এবং তিনটাই সেখানে আসছে। এটা শুরু মাত্র। এই চুক্তি স্বাক্ষরের অল্প দিনের মধ্যে দেখবেন আপনি যুক্ত হবে কে? মিশর, কোয়াইট লাইকলি মিশর যুক্ত হবে। এবং মিশর যুক্ত হলে এই পুরো মক্কা প্যাক্টের ক্যারেক্টার বদলে যাবে। অলরেডি বদলে গেছে এই অর্থে যে টার্কি আছে। টার্কি কি ইসরায়েল বলেছে যে আমার এই মুহূর্তে সবচেয়ে বড় থ্রেট আমার জন্যে, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় থ্রেট ইরানও নয়, বলছে টার্কি, বিকজ টার্কি হ্যাজ এ ভেরি সফিস্টিকেটেড, ভেরি অ্যাডভান্স মিলিটারি। ইরানের জানাই সেটা আছে টার্কি, সেই টার্কির সঙ্গে হাত মেলালো কে? পাকিস্তানের, যার কি আছে? পারমাণবিক অস্ত্র। ফলে এই চুক্তিটার ডাইমেনশনটা বদলে যাচ্ছে যে মুহূর্তে আমরা ইসরায়েলকে এখানে সংযুক্ত করছি। আমরা আরেকটা কথা মাথায় রাখবেন যে এই চুক্তিটা, যেটা শুরুতে বলেছি আমি, এই চুক্তিটা হচ্ছে এমন সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ইনক্রিজিংলি ডিক্লাইনিং, তার আধিপত্য, তার প্রতিপত্তি, তার অবস্থান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আমি বলছি না যে মার্কিন যুক্তরাষ্ট্র বাদ হয়ে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই এই মুহূর্তে, কারণ এরা টেকনোলজিক্যালি ডিপেন্ড করে আমেরিকার উপরে। কিন্তু আমেরিকার ডিপেন্ডেবল নয়, এরপর ডিপেন্ড করা যায় না, এই বার্তাটা দিচ্ছে এই চুক্তি। ফলে এই চুক্তিটা আলটিমেটলি এক অর্থে ডেফিনেটলি এগেনস্ট ইরান, এক অর্থে ইট কাটস মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে হ্রাস করছে মধ্যপ্রাচ্যে, এবং আলটিমেটলি এই চুক্তিটি যদি পরিপূর্ণ হয় এবং মিশর যুক্ত হয়, তাহলে এটা সবচেয়ে বড় থ্রেট হবে ইরানের জন্য নয়, থ্রেট হবে সে ইসরায়েলের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এবং আজকে আটলান্টা জার্নাল, যে একটি আপনি তো জানেন এটা খুব প্রভাবশালী জার্নাল আছে, এবং এই জার্নালে আমি দেখছি আপনার যে অ্যানালাইসিস এক্স্যাক্টলি সেম অ্যানালাইসিস তারা করেছে, যে এবং পাকিস্তানের ইন্টারেস্টও আছে, যে তাদের মানে সৌদি আরবের একটা সুবিধা হলো যে তারা ডিপেন্ডেন্সি, যে আমেরিকান ডিপেন্ডেন্সিটা কমিয়ে একটু এইদিকে শিফট করলো তাদের ডিপেন্ডেন্সি। পাকিস্তানের যেটা হলো যে আমার সামরিক অস্ত্র আছে এবং আমি এই সাবকন্টিনেন্টে আমার একটা মুরব্বিয়ানা ভাব আমি প্রতিষ্ঠা করলাম, আর টার্কিতে তার মুরব্বিয়ানা আছেই, সে ইস্টাবলিশ করলো যে দি আপনার ইউরোপ অ্যান্ড অন্যান্য দেশের উপরও যে সবার সিকিউরিটি সেফটির প্রয়োজন হলে আমি কিন্তু আমব্রেলা হিসেবে কাজ করতে পারি। সৌদি আরব আসলে তার বিকল্প একটি মানে শেল্টার হিসাবে এদেরকে আমার মনে টেনে নিয়েছে, আপনি যেটা বললেন একটু আগে। পাকিস্তানের ব্যাপারটা আরো ইন্টারেস্টিং। এই পুরো ইরান যুদ্ধের সবচেয়ে বড় উইনার হচ্ছে গিয়ে পাকিস্তান ডিপ্লোম্যাটিক্যালি। পাকিস্তান ছিল একটা তাকে বলতাম আমরা টেরোরিস্টের শেল্টার দেয়, ওসামা বিন লাদেন এখানে বসে থাকে, তালিবানদের আতুর ঘর। সেই পাকিস্তান এখন হয়ে পড়েছে প্রিন্সিপাল নেগোশিয়েটর বিটুইন ইরান এন্ড মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের চিফ ফিল্ড মার্শালকে ঘরে ডেকে পাশে বসিয়ে লাঞ্চ করান কে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 14 বার ফোন করেন মাই ফ্রেন্ড বলে। ফলে পাকিস্তানের স্ট্যাটাসটা ড্রামাটিক্যালি এলিভেটেড হয়ে পড়েছে, এবং কার এক্সপেন্সে? সবচেয়ে বড় ক্ষতিকার হলো পাশের বাড়ির ভারত। ভারত ভুলটা কি করেছে? ভারত বন্ধুত্ব করেছে ইসরায়েলের সাথে। ঠিক এই যুদ্ধ শুরুর দুদিন আগে মোদী সাহেব কোন দেশে গেছেন বেড়াতে? ইসরায়েল। ফলে বিশ্ব জুড়ে, ভারতের ভেতরেই কিন্তু মোদী সাহেব সমালোচিত হয়েছেন। যেখানে পাকিস্তান ডিপ্লোম্যাটিক্যালি গ্লোবাল লিডার বলে প্রমাণিত হচ্ছেন, সেখানে ভারত ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট। এবং এই চুক্তিটা হলো, এই চুক্তিতে তো কোনো এক পয়সা খরচ করবে না পাকিস্তান, উল্টো পাকিস্তান পয়সা পাবে। সে অস্ত্র দেবে, সোলজার দেবে, টেকনোলজি দেবে, বুদ্ধি দেবে, এবং এর বদলে পয়সা পাবে। বিগেস্ট উইনার এই পুরো চুক্তির এবং পুরো ব্যবস্থার হচ্ছে গিয়ে পাকিস্তান। রাইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাই শেখ আল মামুন আপনার কাছে, বাট এর আগে একটু জেনে নেই আমরা ইয়ের কাছ থেকে, আমাদের আরিফ আপনার কাছে একটু জেনে নেই খুব সংক্ষেপে যে ইমিগ্রেশন এবং আপনার কি বলে আমাদের যে হোমল্যান্ড সিকিউরিটির যে
এয়ারপোর্টের যারা কাজ করে তাদের মধ্যে একটা শীতল যুদ্ধ চলছে। হোয়াট ইজ মানে ঘটনা কি হচ্ছে ওখানে? ধন্যবাদ আবু তাহের। এখানে যে বিষয়গুলি ঘটছে তার ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমসের যে তথ্য আমার কাছে আছে সেই তথ্যকেই আমি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বেসিক্যালি গেল মাসে প্রতিদিন গড়ে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে প্রায় প্রতিদিন গড়ে 36 জন করে গ্রেপ্তারের খবর এসেছে। এবং এই 36 জন গ্রেপ্তার হচ্ছে কিভাবে? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আইস এবং বিমানবন্দরের যারা সার্বিকভাবে নিরাপত্তার দায়িত্বে থাকে, বিমানবন্দরের যারা কর্মী আছে, এখানে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। টানাপোড়েনটা কি? টানাপোড়েনটা হচ্ছে আইস কর্মকর্তারা যখন বিমানবন্দরে উপস্থিত থাকছেন তারা গুরুত্বপূর্ণ নথি কিংবা কোনো বিষয়ে বিমানবন্দরের কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে না। আলোচনা না করার কারণে খুব স্বাভাবিকভাবে যে ঘটনাগুলো ঘটছে, তারা সন্দেহভাজন কম্পিউটারের সামনে যাচ্ছে, বিমানবন্দরে যারা কর্তৃপক্ষ আছে এবং বিভিন্ন রকম ভাবে তথ্য জানতে চাচ্ছে। এই তথ্য জানতে চাওয়ার সময় আইএসের কাছে যদি বিমানবন্দরের যারা কর্তব্যরত ব্যক্তি আছে যদি প্রশ্ন করছে, কিন্তু আইএস সেই প্রশ্নের উত্তর দিচ্ছে না, এই জন্য একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এবং এই বিষয়গুলোকে সার্বিকভাবে ভালো কিছু মনে করছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষের কথা হচ্ছে যে আমরা অবশ্যই সহযোগিতা করব, কিন্তু আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরও তো জানতে হবে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, যে বিষয়গুলো কিছুটা উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়, যে কথাটি বলা হচ্ছে যে বিমানবন্দরে যাদেরকে আটক করা হচ্ছে তাদের কিন্তু গ্রিন কার্ডের চলমান, অর্থাৎ প্রসেস চলমান চলছে, পলিটিক্যাল অ্যাজাইলেম আদালতেও প্রক্রিয়া চলমান। এবং অনেকের দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের নাগরিক, তার স্ত্রীকেও আটক করা হয়েছে। কোনো তথ্য নেই কেন আটক করা হলো। তার হাজবেন্ড একজন পাসপোর্ট হোল্ডার, কিন্তু সেই ওয়াইফ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদনে যে কথাটি বলা হয়েছে যে তার ওয়াইফ বলছে যে আমার হাজবেন্ড একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আমারও প্রসেস চলছে, কিন্তু এইসব বিষয়গুলোকে কর্ণপাত করা হচ্ছে না। এবং আইস যখন যাকে প্রয়োজন মনে করছে তখনই তাকে আটক বা গ্রেফতার করে নিয়ে চলে যাচ্ছে। এখন আমি লাস্ট আর একটা মিনিট সময় নিচ্ছি আপনার কাছ থেকে, যেখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে এসেছে এই দুইটি পোর্টালে, অর্থাৎ আমি আবারও রিপিট করছি, ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমসের, যারা প্রকৃতপক্ষে পাসপোর্ট এবং যাদের হাতে গ্রিন কার্ড থাকছে তাদের ব্যাপারে কোনো তথ্য কিন্তু আমাদের হাতে আসেনি যে তাদেরকে আইস ধরেছে বা কোনো রকম জিজ্ঞাসাবাদ করেছে। সবকিছুই কিন্তু প্রসেসের মধ্যে যারা আছে তারাই কিন্তু আটক হচ্ছে এবং আইস নিয়ে যাচ্ছে। তো ওভারঅল সিচুয়েশনটা এরকম। বাঙালি কমিউনিটির জন্য সংবাদের এই তথ্যের মধ্যে আমার কাছে যেটা মনে হয় একটি তথ্য দেয়া প্রয়োজন, যাদের প্রসেস চলছে, যাদের ডকুমেন্টেশন প্রসেস চলছে, গ্রিন কার্ডের অবস্থা চলমান, তারা অবশ্যই আপনাদের অ্যাটর্নির সাথে কথা বলে এয়ারপোর্টের দিকে যাবেন, আপনারা তাহলে ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। মানুষ যারা দর্শক আছেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন। আমরা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি স্পেশালাইজ হাই স্কুলে ভর্তির যে টিপস, এটা আমাদের আসলে সবার একটা ড্রিম যে আমাদের ছেলে মেয়েরা স্পেশালাইজ হাই স্কুলে ভর্তি হবে, আপনার ভালো ইউনিভার্সিটিতে যাবে, ভালো কলেজে যাবে, অ্যান্ড দেন যুক্তরাষ্ট্রের খুব নাম করা কোনো ভালো ইউনিভার্সিটি পড়ে ভালো রেজাল্ট করে, দেন ডেফিনেটলি দেয়ার ফিউচার রিলেটেড উইথ আওয়ার কমিউনিটি ফিউচার, বিকজ কমিউনিটির লোকজন যখন ভালো ভালো পজিশনে যাবে কমিউনিটি তাতে অনেক আপনার মানে অনেক বেনিফিটেড হবে। সো এই যে নিউ ইয়র্ক সিটি স্পেশালাইজ হাই স্কুলে ভর্তির যে টিপস, এই টিপস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এখানে আছে ডিজিটাল SHT যেটা পরীক্ষা, সেট পরীক্ষা, যেটা SH সেট পরীক্ষা, এটা জরুরি কেন, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এবং এক্ষেত্রে অভিভাবক যারা আছেন, শিক্ষার্থী যারা আছে, তাদের করণীয় কী এবং তাদের কী বিষয়গুলো তাদের লক্ষ্য রাখা উচিত, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল। আমি আশা করি আমাদের দর্শক যারা আছেন, যারা সামনে আছেন টেলিভিশনে, তারা দেখবেন, শুনবেন, কারণ আমাদের সাথে আছেন মামুন টিউটোরিয়ালের জনাব শেখ আল মামুন, এবং তিনি তার অত্যন্ত ব্যস্ত সময়কে রেখে আমাদের সাথে যুক্ত হয়েছেন যে আমাদের কমিউনিটির স্বার্থে তার যে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। মামুন ভাই, আপনাকে অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। সো এই যে স্পেশালাইজ হাই স্কুলে ভর্তির যে টিপস, ডিজিটাল HS সেট পরীক্ষা, যেটা এটার প্রয়োজনীয়তা কী এবং এটা কীভাবে প্রিপারেশন নিতে হবে, এই বিষয়টি একটু আপনাকে জানতে চাই।
থ্যাংক ইউ তাহের ভাই এবং সমস্ত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। ওয়েল, স্পেশালাইজড হাই স্কুল এক্সাম আপনি যেটা বলতেছেন SHST ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কিডস। আপনি যেটা বলতেছিলেন দেখুন, প্রতি বছর যেসব বাচ্চারা এখন 7 থেকে 8 উঠতেছে তাদের পরীক্ষাটা হবে নভেম্বর ফার্স্ট উইকে এবং অক্টোবরের লাস্ট উইকে এদের ভিতরে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। সো কিন্তু অনেক সময় অনেক প্যারেন্টসরা দে আর নট অ্যাওয়ার, লাইক তারা জানে না যে আসলে কখন রেজিস্ট্রেশন হবে, কীভাবে প্রিপারেশন নিতে হবে। হঠাৎ করে হয়তো স্কুলে গেলে জানবে যে ও তোমার পরীক্ষার সামনে, কিন্তু এই পরীক্ষাটা অন্য যে কোনো পরীক্ষার থেকে অন্য রকমের ব্যতিক্রমী, দে আর কমপ্লিটলি ডিফারেন্ট এবং ভেরি চ্যালেঞ্জিং। এবং প্রত্যেক বছর এখান থেকে মাত্র 30,000 বাচ্চার থেকে 30 থেকে 40,000 বাচ্চারা মিডল স্কুলের বাচ্চারা পরীক্ষা দেয় এবং সেখান থেকে মাত্র 5,000 বাচ্চাদেরকে চান্স দেওয়া হয়। তার ভিতরে ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেক, স্টাইভেসন, স্ট্যাটেন আইল্যান্ড টেক, এই 4টা বড় হাই স্কুলগুলোতে অ্যাপ্রক্সিমেটলি 9 থেকে 1,000 বাচ্চাদেরকে নেওয়া হয়। আর বাকি 4টা ছোট স্কুল আছে আপনার ব্রুকলিন ল্যাটিন, ম্যাথ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর সিটি কলেজ, কুইন সায়েন্স at your college, আমেরিকান স্টাডিজ অ্যাট লিম্যান কলেজ। এই 4টা স্কুলে 400 টোটাল। তারপরে কিছু বাচ্চাদের জন্য সিট খালি রাখা হয় ডিসকভারি প্রোগ্রামে, যাদের দে লিভ ইন এ লো ইনকাম নেইবারহুড অর সে ধরনের। তো সো কিন্তু এই পরীক্ষাগুলোর এটা আগে যেমন খাতা এবং পেন্সিলে হতো, এখন এটাকে অন্যান্য টেস্টের মতন এটাকে অ্যাডাপটিভ এবং ডিজিটাল পরীক্ষা দেওয়া হয়। এবং এই পরীক্ষাটার মোস্ট ডিফিকাল্ট পার্ট ইজ দিস যে 57 ইন ম্যাথ এবং 57 ইন ইংলিশ কোশ্চেন থাকে এবং সেটাকে মাত্র 3 ঘন্টার ভিতরে শেষ করতে হয়। সো এত ইয়াং বাচ্চারা দে আর নট ইউজ টু দিস কাইন্ড অফ টেস্ট। যেমন অন্যান্য কমন কোর্স যেসব এক্সাম ডিজিটালে হয়, যেমন ম্যাথ এক্সামটা 2 দিন হয়, ইংলিশ 2 দিন ধরে হয় এবং তাদেরকে আনলিমিটেড টাইম দেওয়া হয়। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে, যেখানে 2টা টেস্ট ম্যাথ এবং ইংলিশ একই দিনে এবং 3 ঘন্টার ভিতরে শেষ করতে এবং অনেকগুলো প্রশ্ন, 114টা প্রশ্ন। সো যেসব বাচ্চারা এগুলো প্র্যাকটিস না করে তাদের জন্য এটা লাইক কোয়াইট ইম্পসিবল টু কমপ্লিট দিস টেস্ট উইদিন দ্য টাইম ফ্রেম। তো তখন যদি টেস্ট যদি শেষ না করতে পারে, যদি লেফট ওভার রেখে আসে প্রশ্ন, তখন সেসব বাচ্চারা চান্স পায় না। তো এই কারণে নিউ ইয়র্ক সিটি ডিওই তাদের একটা ওয়েবসাইট করছে স্পেশালাইজড হাই স্কুলের বাচ্চাদের জন্য। সেখানে আপনার অ্যাডাপটিভ ডিজিটাল টেস্ট আছে, এখানে বাচ্চারা NYCSHST ওখানে গেলে এটা পাবে এবং সেখানে তারা ওই টেস্টটা প্র্যাকটিস করতে পারবে। সেখানে 4টা আছে রেগুলার ABCD টেস্ট, আরও 2টা এক্সট্রা টেস্ট আছে। তো এইটা যদি সব বাচ্চারা বারবার প্র্যাকটিস করলে তাদের টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ হবে এবং যদি সে টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে পারে এবং সে যদি একাডেমিক্যালি ট্যালেন্টেড হয়, আর একটা ওয়েবসাইট আছে admissionesquad.org, যেখানে 2008 থেকে 2025 এর যত প্রকার পুরনো বইগুলো নিউ ইয়র্ক সিটি ডিওই পাবলিশ করছিল স্পেশালাইজড হাই স্কুলের উপর, প্রত্যেকটা বুকলেটে 2টা করে টেস্ট থাকে এবং ওই 2টা টেস্ট যদি 7 বছর বা 8 বছরের পুরনো সমস্ত টেস্টগুলো রিভিউ করে কোনো একটা বাচ্চা এবং টাইম ম্যানেজমেন্ট করতে পারে, তাহলে ওই বাচ্চাটা ডেফিনেটলি চান্স পেতে পারে। সো admissionesquad.org, যেখানে আপনার ফ্রি বুকলেটগুলো আছে, সেখানে প্রত্যেকটা বুকলেটে 2টা করে টেস্ট, ফর্ম A এবং ফর্ম B, এবং এগুলোই সামারে এগুলো প্র্যাকটিস করা উচিত প্রত্যেকটা বাচ্চার। দেন ডেফিনেটলি দে কুড ডু ওয়েল। ইয়া, সো আপনাকে জানতে চাই যে এটা মানে কয় ঘন্টার পরীক্ষা হবে এটা? এটা হচ্ছে টোটাল 3 ঘন্টা, 3 2টা ঘন্টার পার্ট। পরীক্ষা। এই 3 ঘন্টার পরীক্ষার মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আপনার? লাস্ট ইয়ার এটা 57 ম্যাথ ছিল, 57 ইংলিশ ছিল, কিন্তু এই বছরে তারা যেহেতু অনেক বাচ্চারা অনেক টেস্ট কমপ্লিট করতে পারে, অনেক প্রশ্ন, সো তারা এটাকে 50টা ম্যাথ থাকবে, 50 ম্যাথ এবং 50 ইংলিশ কোশ্চেন থাকবে। দ্যাট মিন্স 100 কোয়েশ্চেন, 100 কোশ্চেন ইন 3 আওয়ার্স ভিতরে কমপ্লিট উইদিন করতে 3 হবে। আওয়ার্স। দ্যাট মিন্স ইচ কোয়েশ্চেন আর জন্য আপনার সময় আছে অনলি 180 মিনিটস, রাইট? divided by 100, 1.8 minutes, less than 2 minutes per Less than question. 2 minutes. So Right. তাদের যদি প্র্যাকটিস না করে তাহলে তাদের পক্ষে ইট উইল বি ডিফিকাল্ট টু আপনার মানে ফিনিশ। Right. সো আপনার এই যে জিনিসটা যে 100 কোয়েশ্চেন 180 মিনিট, দ্যাট মিনস 1 মিনিট থেকে একটু বেশি সময় পাবে প্রতি কোয়েশ্চেন, মানে চিন্তা করার সময় আসলে বেসিক্যালি নেই। এই জন্য যে প্রিপারেশন দরকার, এক্ষেত্রে আপনার পরামর্শ কি, কীভাবে প্রিপারেশন নেবে? এই যে কুইক আপনার মানে প্রশ্নের উত্তর দেওয়া, বোঝা, কি বলা হয়েছে? ডেফিনেটলি বাচ্চাকে প্রত্যেকদিন একটা করে টেস্ট, একটা করে ম্যাথ পরীক্ষা দিতে হবে, সেটা নিজেকে রিভিউ করতে হবে, একটা করে ইংলিশ পরীক্ষা দিতে হবে রিভিউ করতে হবে, এবং রিভিউ করার পরে তার কারণ এই ম্যাথটা হচ্ছে আপনার নট 7th গ্রেড, নট 8th গ্রেড লেভেলের ম্যাথ, এটা হচ্ছে আপনার 9-10 গ্রেড লেভেলের অ্যালজেব্রা
এবং জিওমেট্রি থাকে, তো ওই কনসেপ্টগুলো তাকে একাডেমিক্যালি খুব ফ্লুয়েন্ট হইতে হবে, কনসেপ্টগুলো খুব সুন্দর জানতে হবে। এবং ওই কনসেপ্টগুলো জানতে হলে তাকে অবশ্যই লেখাপড়া করতে হবে প্রচুর, গুগলে সার্চ করতে হবে, অথবা আমাদের মধ্যে যেসব মাউস টিউটোরিয়ালের মধ্যে কোনো টিউটোরিয়ালে সে জয়েন করতে পারে। আমাদের উই হ্যাভ লট অফ রিসোর্সেস, উই ইউজ দ্য অ্যালজেব্রা 1 এবং জিওমেট্রি ম্যাটেরিয়ালস টু প্রিপেয়ার দোজ কিডস। অথবা বাজারে অনেক সময় বই কিন্তু পাওয়া যায়, যেমন কাপলান, ব্যারন্স, এই বইগুলো কোয়াইট হেল্পফুল, টিউটর ভার্স, বেল কার্ভ। সো ওই বইগুলো করে কিনে ওখানে অনেক টপিকগুলো বারবার রিভিউ করতে হবে, নাম্বার, কনসেপ্ট, ওয়ার্ড প্রবলেম। তো এর মাধ্যমেই তাকে রেডি হইতে হবে, বই কিনে রিভিউ করতে হবে, অনলাইনে যেসব ডিজিটাল টেস্টগুলো আছে সেগুলো রিভিউ করতে হবে, অনলাইনে যেসব লাস্ট 8 বছরের যেসব টেস্ট ম্যাটেরিয়ালস সেগুলো রিভিউ করতে হবে, এবং প্রচুর প্রচুর স্টাডি করতে হবে। লাইক ইউ হ্যাভ টু বি ভেরি 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 ফ্লুয়েন্ট ইন একাডেমিক্যালি। প্রত্যেকটা প্রশ্ন আপনাকে বুঝতে হবে, নট মেমোরাইজেশন। ইউ হ্যাভ টু থরলি আন্ডারস্ট্যান্ড, এবং কীভাবে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে সার্টেন কোয়েশ্চেন আপনি এলিমিনেট করতে পারেন, অ্যান্ড দ্য রিমেইনিং কোয়েশ্চেন কী করে সলভ করতে এটাও বুঝতে হবে। সো আপনাকে নাম্বার কনসেপ্ট থেকে শুরু করে ফ্র্যাকশন, ডেসিমাল, সলভিং ইকুয়েশনস, ইনইকুয়ালিটি, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স, এগুলো আপনাকে ডিটেলস খুব অ্যাডভান্স লেভেলে জানতে হবে। রাইট। সো আপনি যেটা বলেন যে এই যে এই 100 কোয়েশ্চেন 180 মিনিটসের মধ্যে শেষ করা, এটা তো প্র্যাকটিসও করতে হবে, যে ওকে ঘরের মধ্যে প্র্যাকটিস অথবা টিউটোরিয়ালে প্র্যাকটিস না করলে তো তার পক্ষে সম্ভব হবে না। শি উইল বি, মনে হবে যে সাগরের মধ্যে সাঁতরাচ্ছে গিয়ে সে, রাইট? সো প্র্যাকটিসটা কীভাবে করতে পারে? ওখানে আপনার যে নিউ ইয়র্ক সিটি ডিওর যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনার টাইমড টেস্ট। তো আপনি যদি ওটা সিলেক্ট করেন তখন আপনাকে দেখেন একটা ঘড়ি ওপেন হবে ওখানে, এবং টেস্টটা শুরু হবে, এবং আপনাকে বলবে যে ইউ হ্যাভ দিস মেনি মিনিটস, ইউ আর ডান। তখন আপনাকে মানে অ্যালার্ম দিতে থাকবে আর কি, এবং 3 ঘন্টা পরে আপনার টেস্টটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপর প্রথমবার যখন আপনি দেখবেন যে আপনি 10টা প্রশ্ন বা 15টা প্রশ্ন আপনার বাচ্চা কমপ্লিট করতে পারেন, তখন নেক্সট টাইম হি অর শি উইল বি মোর সিরিয়াস। আবার এভাবে প্রত্যেকদিন পরীক্ষা দিতে দিতে তখন সে কনসাসনেস গ্রো করবে, তখন একাডেমিক্যালি ফ্লুয়েন্সি গ্রো করবে, অ্যান্ড উইথ দ্য কম্বিনেশন অফ দ্য একাডেমিক্যাল স্ট্রেংথ এবং টাইম ম্যানেজমেন্ট, তখন সে 3 ঘন্টার ভিতরে পুরো টেস্টটা কমপ্লিট করতে পারবে বলে মনে হয়। সো আপনার এই ধরনের পরীক্ষার জন্য বেসিক্যালি দরকার হচ্ছে ম্যাথ অ্যান্ড ইংলিশ, এই দুটোই সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট, রাইট? কারেক্ট। ওকে। সো এই দুইটার ব্যাপারে অভিভাবক যারা আছে তারা কিভাবে তাদের বাচ্চাদেরকে হেল্প করতে পারে আপনার? প্রত্যেক দিন কাজের পরে বাচ্চাদেরকে নিয়ে বসতে হবে একদম টাইম দিয়ে। You know what, we're going to sit down at 8 o'clock, or after the 8 o'clock we're going to sit down and study 2 hours every night, or during the daytime you wake up in the morning, study 2 hour completed test, check yourself, review it, to study 2 hours, read 2 hours, because you have to reading comprehension আপনাকে fluency হইতে হবে। So you have to read any material. There is a lot of common core material in 8th grade level, 10th grade level English materials, or anything you like. You have to read, you have to be really good at reading, you have to read fast, এবং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। এবং সেখানে আপনাকে গ্রামার বুঝতে হবে, সেখানে আপনাকে পোম বুঝতে হবে। সো যেগুলো রেগুলার স্কুলে শেখানো হয় না, রেগুলার স্কুলে গ্রামারও শেখানো হয় না, কবিতার উপরেও কোনো অ্যানালাইসিস হয় না, সো এগুলোকে নিজেকে পিক আপ করতে হবে। আর ম্যাথের ব্যাপারে দের ইজ আ লট অফ রিসোর্সেস ফর দ্য ম্যাথ, কিন্তু ওই টেস্টটা নেওয়ার পরে সে বুঝতে পারবে যে ইউ নো হোয়াট, আমাকে কী কী জিনিস জানতে হবে ম্যাথে, যে ফ্র্যাকশন থেকে শুরু করে ফ্র্যাকশন, ডিভিশন, নাম্বার লাইন কনসেপ্ট, বা জিওমেট্রি অথবা অ্যাঙ্গেল কনসেপ্ট, বা সারফেস এরিয়া এন্ড ভলিউম। সো এগুলো তাকে আস্তে 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 করে টপিক বাই টপিক সবগুলো তাকে জানতে হবে, এবং প্রত্যেকটা প্রবলেম ইজ লাইক কমপ্লিকেটেড, মানে একটার সঙ্গে আরো 2টা প্রবলেম যোগ করা থাকে, 2টার থেকে ইনফরমেশন আর একটা প্রবলেম সলভ করতে হয়। সো ইটস নট লাইক স্কুলে যেমন স্ট্রেট ফরওয়ার্ড, ফাইন্ড দ্য এরিয়া বা ফাইন্ড দ্য সারকামফারেন্স, এটা অনেক সময় পেঁচিয়ে মানে ঘোরায় এই প্রশ্নগুলো করা হয়, যাতে মাল্টি লেভেল, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এর প্রবলেম থাকে, বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন এসে তারপর আপনাকে প্রবলেমটা সলভ করতে হয়, এগুলোকে তাকে ইউজ টু হতে হবে। রাইট। সো আপনি জানেন যে অনেক অভিভাবক আছে, ফার্স্ট অফ অল দে ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, তাদের বাচ্চা কাচ্চাদের হয়তো এত এক্সপিরিয়েন্স নাই, দে শুড হ্যাভ সাম কাইন্ড অফ হেল্প। এক্ষেত্রে মামুন টিউটোরিয়াল কি হেল্প করতে পারে? Well, definitely they need the guidelines. So Mamun Tutorial, we are having classes 5 times a week during the summer, এবং সামারের পরে আমাদের সপ্তাহে 5 দিন করে ক্লাস থাকবে। যখন স্কুল শুরু হবে তখন স্কুলের পরে আফটার স্কুল থাকবে ক্লাস 5 to 7 p.m. অলসো উইকেন্ডে স্যাটারডে সানডেতে আমাদের 4 ঘন্টা করে প্রত্যেকটা সেশন, 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা ইংলিশ থাকে, এবং এভরি ফ্রাইডে উই হ্যাভ এ ফ্রি SAT prep during the summer. Free SAT prep during the summer. You have no question asked. You take a test. You ask any question based on the test, and we review every Friday from 10 to 12 o'clock. So they could reach out to us. Free class, online class, in-person class,
providing the books and resources and the materials, and we have our own in-house diagnostic exam. We created our 10 model test. কোনো বাচ্চা যদি 10টা মডেল টেস্ট নেয় এবং সে যদি ভালো করতে পারে এবং রিভিউ করে সে যদি 100 পেতে পারে, তখন কিন্তু সে বাচ্চাটা ডেফিনেটলি উইল গেট ইনটু ওয়ান অফ দ্য স্পেশালাইজড হাই স্কুলে। ভেরি গুড, থ্যাংক ইউ। অ্যান্ড দেন আপনার আরেকটা লাস্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে আপনি দেখেছেন যে এই বছর যখন সেপ্টেম্বরে স্কুল খুলবে তখন আপনার মিলিয়ন্স অফ স্টুডেন্ট দে উইল লস্ট দেয়ার ওই যে আপনার ফ্রি লাঞ্চ সুবিধা যেটা নিউ ইয়র্ক সিটি হাই স্কুলে। সো এইরকম যখন কেউ হারাবে তখন কী করা উচিত? তাহলে বাসা থেকে লাঞ্চ নিয়ে যাওয়াই উচিত নাকি হোয়াট ইজ ইয়ার সাজেশন? Well, absolutely, yeah. They're carrying a lot of food aid to the New York State. Hopefully, the Kathy Hochul will find some money to, because this is very unfortunate. It's not only Kathy Hochul; it's depending on the federal government. Federal government provide this kind of lunch money. So, well, if not, I mean, they have to survive, because without eating something for the whole day, তখন তারা কিন্তু মাথা কাজ করবে না, তাই না? আপনার সকাল 7:30 8টার থেকে শুরু করে বিকেল 3টা পর্যন্ত মাঝখানে তো অবশ্যই আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ সাম স্ন্যাক্স। সো ডেফিনেটলি ইউ কুড প্যাক আপ সাম লাঞ্চ। মিনিমাম আপনি পিনাট বাটার অ্যান্ড জেলি প্যাক করে দিতে পারেন আপনার বাচ্চারে, পানি দিতে পারেন, ফ্রুটস দিতে পারেন, চিজ দিতে পারেন, চিজ স্টিক্স। সো দোস আর অল্টারনেট ওয়ে টু আপনার বাচ্চাদেরকে আপনি লাঞ্চের জন্য হেল্প করতে পারেন। থ্যাংক ইউ মোহন ভাই। সো আপনি কি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের নাম্বারটা একটু বলে দেবেন? Sure, you have reach out to me 917-561-1090. Again, cell phone number 917-561-1090. থ্যাংক ইউ সো মাচ শেখার মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এটা আসলে ইটস এ গ্রেট টিপস ফর আওয়ার আপনার গার্ডিয়ান অ্যান্ড দ্য স্টুডেন্ট অ্যাজ ওয়েল, যে যারা প্যারেন্টস তাদের জন্য এবং স্টুডেন্ট যারা তাদের সবার জন্য, যে 100 কোয়েশ্চেন আপনাকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু 100 কোয়েশ্চেন অনলি 180 মিনিটস। সো আপনাকে কোয়েশ্চেন যদি আপনি প্র্যাকটিস না করেন, জাস্ট আপনার বোর্ড অফ এডুকেশন যে আপনার যে গাইডলাইন দিয়েছে ওইখানে যে প্র্যাকটিসের যে আপনার সুযোগ আছে, এই সুযোগও আপনি নিতে পারেন। আর মামুন টিউটোরিয়াল তো উনি বলেছেন যে ওনারাও এই সুবিধা দিচ্ছেন, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের ফিউচারের জন্য, বিকজ আমাদের জেনারেশন ইজ আওয়ার ফিউচার। এই জেনারেশনকে যদি ভালো করে বিল্ড আপ করা যায়, এডুকেটেড করা যায়, দেন ইট ইজ এ বিগ সাকসেস অফ আওয়ার কমিউনিটি। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, এবং মামুন ভাইকে আবারও ধন্যবাদ।